নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। গঙ্গানারায়ণের প্রথমেই মনে হলো ছোটকুকে খবর দিতে হবে। নবীন কুমার ঠিক কোন পথে এবং কতদিন সময় নিয়ে হরিদ্বার পৌঁছবে সে কথা সবিস্তারে জানিয়ে যায়নি। তবে মোটামুটি এ প্রকার ঠিক আছে যে প্রথমে সে নৌকাযোগে কলকাতা থেকে এলাহাবাদ পর্যন্ত যাবে, তারপর সেখান থেকে স্থলপথে অন্য যানবাহনের ব্যবস্থা করবে। এর মধ্যে সে কত দূরের পথ পার হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন রেলপথে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ভদ্র সম্ভ্রান্ত পরিবারের কেউ সহসা রেলওয়ে গ্যারেজে উঠতে চায় না। শৌখিন আরামদায়ক প্রথম শ্রেণীর কামরা দখল করে থাকে সাহেবরা, আর অন্যান্য কামরাগুলিতে কুমড়ো গাদাগাদি অবস্থা। তাছাড়া নবীন কুমার ধীরে সুস্থে দেশ পরিভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত জননীর কাছে পৌঁছবে এরকম বাসনা প্রকাশ করে গিয়েছিল। দিবাকর এখন বাতে প্রায় পঙ্গু। নকুর আর দুর্যোধন নামে দুজন এখন গোমস্তার কাজ চালায়। এদের মধ্যে দুর্যোধন খুবই করিতকর্মা। একবার গঙ্গানয়ন ভেবেছিল সে নিজেই যাবে। প্রবাসে অকস্মাৎ মাতৃবিয়োগের সংবাদ পেয়ে যদি ছোটকু একেবারে ভেঙে পড়ে, তারই উচিত স্বয়ং গিয়ে ছোটকুকে কলকাতায় ফিরিয়ে আনা। কিন্তু সব কিছু অরক্ষিত অবস্থায় ফেলে রেখে তার পক্ষে হঠাৎ চলে যাওয়া সম্ভব নয়। ব্যবস্থা করতে 2-4 দিন সময় লাগবে। অথচ নবীন কুমারকে সংবাদ পাঠাতেও দেরি করা আর কোনো ক্রমেই উচিত নয়। সন্ন্যাসীটিকে কোনো ক্রমেই আতিথ্য গ্রহণে সম্মত করতে না পেরে গঙ্গানয়ন চলে এলো অন্দরমহলে। কুসুম কুমারী কুরুশ কাঠি দিয়ে টেবিল ঢাকার জন্য নকশা বুনছিল। স্বামীর পদশব্দ শুনে মুখ তুলে চাইল। গঙ্গানয়নের মুখ দর্শন করেই কুসুম কুমারী অমঙ্গল অনুভব করল। হাতের জিনিসপত্র নামিয়ে রেখে দ্রুত পদে কাছে এগিয়ে আসতে গঙ্গানয়ন কম্পিত কণ্ঠে বলল, কুসুম, মা নেই। শুধু শোক নয়, তার চেয়েও বেশি অনুতাপনলেই যেন দগ্ধ হয়ে যাচ্ছে গঙ্গানয়নের হৃদয়। বহুকাল সে বিম্ববতীকে দেখেনি। ভাব বৈকল্যে দেশান্তরী হবার পর থেকে আর সে দেখেনি জননীর মুখ। কলকাতায় পুনরায় ফিরে বিবাহ টিবাহ করে থিতু হয়ে বসবার পর সে কতবার ভেবেছে না হরিদ্বারে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসবে। যাওয়া যে হয়নি সেজন্য তার কর্মব্যস্ততায় শুধু দায়ী নয়, তার মনে কি একটা অপরাধবোধও সুপ্ত ছিল না? সে জানে সে যে বিধবা বিবাহ করেছে তা বিম্ববতী কখনোই সর্বান্তকরণে সমর্থন করতে পারবেন না। তার বিবাহ হয়েছিল অনেকটা হুড়োহুড়ি করে। জননীর সম্মতি চাওয়ার সময় ছিল না, সে প্রশ্নও ওঠেনি। পরে অবশ্য গঙ্গানয়ন দীর্ঘ পত্র লিখেছিল। বিম্ববতীর অক্ষর জ্ঞান নেই। অপরের দ্বারা লিখিত একাধিক পত্র তিনি এর মধ্যে যদিও পাঠিয়েছেন, কিন্তু সেসব পত্র তার বকলমে নয়। অর্থাৎ তিনি প্রত্যক্ষভাবে কারুকে সম্বোধন করেননি, তার হয়ে অন্য কেউ কুশল সংবাদ জানিয়েছে। কোনো পত্রে গঙ্গানয়নের বিবাহের কোনো উল্লেখ ছিল না। এই কয়েক বৎসরের মধ্যে এ বাড়ি থেকে একাধিকবার লোক প্রেরণ করা হয়েছে বিম্ববতীকে দেখে আসবার জন্য। একবারও কারো হাত দিয়ে বিম্ববতী সামান্যতম কোনো উপহারও প্রেরণ করেননি তার পুত্রবধূদের জন্য। এজন্য গঙ্গানয়নের মনের মধ্যে একটি কাঁটা বিঁধেছিল। কুসুম কুমারী অবশ্য এই অপরাধবোধ কিংবা গ্লানি থেকে মুক্ত। সে যে একসময় বিধবা ছিল এই স্মৃতিই যেন মুছে গেছে তার মানসপট থেকে। যেন গঙ্গানয়নের সঙ্গে মিলনই তার পক্ষে বিধির নির্বন্ধ ছিল। বধূ হিসাবে না হলেও এ বাড়িতে কুসুম কুমারী আগে যে কয়েকবার এসেছে তখন বিম্ববতীকে দেখেছে এবং তার কাছ থেকে অনেক সাদর সম্ভাষণ পেয়েছে। বিম্ববতী তার চোখে স্বর্গের দেবীর তুল্য। সুতরাং এই দুঃসংবাদ শোনা মাত্র কুসুম কুমারীর 2 চোখে অশ্রু উদ্গত হলো। স্বামী স্ত্রী দুজনে বসে কাঁদল কিছুক্ষণ। গঙ্গানয়নী সামনে নিল প্রথমে। পরিবারের কর্তার পক্ষে এমন ভেঙে পড়লে চলে না, এখন অনেক কাজ বাকি। বিধুশেখরকে সংবাদ জানাতে হবে।
সে ব্যাপারেও গঙ্গারায়ণের ভয়। সে নিজের মুখে কি করে এই নিদারুণ দুঃসংবাদ দেবে সেই বৃদ্ধকে। আবার কোনো কর্মচারী মারফতও এমন খবর পাঠানো শোভা পায় না। সে রাত্রে গঙ্গানারায়ণ গেল ও বাড়িতে। যদি বিদুশেখর এর মধ্যে নিদ্রা গিয়ে থাকেন তাহলে এক পক্ষে গঙ্গানারায়ণের পক্ষে ভালোই, কিন্তু বিদুশেখর জেগেই আছেন। প্রথমেই বিদুশেখরের সঙ্গে দেখা না করে গঙ্গানারায়ণ খোঁজ করল সুহাসিনীর। সুহাসিনীর পুত্র প্রাণগোপাল এখন সদ্য কৈশোরে পদার্পণ করেছে। সুন্দর মুখশ্রী, উজ্জ্বল দুটি চক্ষু, তীক্ষ্ণ নাসিকা। এই বয়সে নবীন কুমারের সঙ্গে তার মুখের কিছুটা সাদৃশ্য আছে এমন হঠাৎ মনে হয়। তবে ছেলেটি নবীন কুমারের তুলনায় অতিশয় লাজুক। সে এখন ওরিয়েন্টাল সেমিনারিতে পড়ে। এই প্রাণগোপালের সঙ্গেই প্রথম দেখা হলো গঙ্গানারায়ণের। একে জানিয়ে কোনো লাভ নেই, তাই গঙ্গানারায়ণ প্রাণগোপালকে দিয়েই ডেকে পাঠালো সুহাসিনীকে। গঙ্গানারায়ণ এই গৃহে কচ্চিৎ কদাচিৎ আসে। সেই বড় ঝড়ের পর এই আরেকবার। নিশ্চয় কোনো গুরুতর ব্যাপার। সে প্রায় ছুটে এসে ভয়চকিত নেত্রে প্রশ্ন করল, কি গঙ্গা দাদা, কি হয়েছে? কর্তামার কোনো চিঠি পেয়েছো? তিনি ভালো আছেন তো? পুরুষের তুলনায় নারীর বোধ অনুভূতি অনেক বেশি তীক্ষ্ণ, অথবা ভিন্ন পথে চলে। সুহাসিনী এমন সঠিক অনুমান করল কি করে? সন্ন্যাসীটিকে দেখেও তো গঙ্গানারায়ণের এরকম কিছু মনে আসেনি। চোখে আঁচল চাপা দিয়ে মাটিতে বসে পড়ল সুহাসিনী। গঙ্গানারায়ণ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, সুশি, ওঠ, কাজের কথা আছে। শান্ত হ বোনটি। সুহাসিনী ফোপাতে ফোপাতে বলল, এই পৃথিবীতে কত পাপী তাপী, কত পাষণ্ড কুষণ্ড বেঁচে থাকে, আর কর্তমা আমার সতী সাধ্বী, অত দয়া মায়া তিনি রইলেন না। গঙ্গা দাদা, তিনি যে আমাদের মায়ের চেয়েও বেশি আপন ছিলেন গো। আর একটু পরে গঙ্গানারায়ণ জিজ্ঞেস করল, সুশি, তুই একটা পরামর্শ দে তো, কী করে বড়বাবুর কাছে কথাটা ভাঙি। তার শরীর গতি ভালো নয়। এত বড় আঘাত যদি পান, আবার তার কাছ থেকে গোপন করেও রাখা যায় না। কোনো এক সময় তার কানে ঠিক উঠবেই। ঠিক 9টার তোপ পড়লে বিদুশেখর দ্বিতলেরই এক কক্ষে রাত্রির আহার গ্রহণ করতে আসবেন। তার আগে কি তাকে এই সংবাদ দেওয়া উচিত? তার আহার মানে তো রোগীর পথ্য, তা বাদ দেওয়া তার শরীরের পক্ষে আরও অনিষ্টকর। সুতরাং গঙ্গানারায়ণ অপেক্ষা করাই মনস্থ করল। কিন্তু কার্যকারণের যোগাযোগ সবসময় মানুষের হিসেব মতো হয় না। বিদুশেখর নিজের ঘরের জানলা দিয়ে একটু আগে গঙ্গানারায়ণকে তার বাগানের মধ্যেকার সুরকি ঢালা পথ দিয়ে আসতে দেখেছেন। গঙ্গানারায়ণ স্বেচ্ছায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বিস্মিত হন। এ বাড়িতে এসেও কিছুক্ষণের মধ্যে গঙ্গানারায়ণ তার দর্শনপ্রাপ্তি হলো না, এটা আরও আশ্চর্যের কথা। তিনি ভ্রু কুঞ্চিত করে রইলেন। কেল্লা থেকে পরপর 9বার তোপদাগার শব্দ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে দ্বিতলের বারান্দায় শোনা গেল বিদুশেখরের খড়ম ও লাঠির যুগপৎ ঠক ঠক শব্দ। বিদুশেখর খাবার ঘরে আসছেন। সুহাসিনী তার পরিচর্যা করে। সে দ্বারের কাছে প্রস্তুত হয়েছিল। পিতার হাত ধরে মেঝেতে পাতা পশমের আসনে বসিয়ে দিল। খাড়া অবস্থা থেকে নিচে মাটিতে বসতে বিদুশেখরের প্রয়োজন হয় অপরের সাহায্যের। শ্বেতপাথরে গেলাস থেকে একটু জল হাতে ঢেলে নিয়ে বিদুশেখর প্রথমে পঞ্চদেবতাকে অন্ন নিবেদন করে আচমন করলেন। তারপর মুখ তুলে প্রশ্ন করলেন, সুশি, ও বাড়ি থেকে গঙ্গা এসে দেখলুম যে? বিদুশেখরের সামনে মিথ্যে বলবে এমন সাধ্যকার? সুহাসিনী ধরা গলা কোনো ক্রমে সংযত করে বলল, হ্যাঁ, গঙ্গা দাদা এসেছে। বিদুশেখর কনিষ্ঠা কন্যার দিকে তার এক চক্ষু স্থির রেখে আবার জিজ্ঞেস করলেন, এই রাতে কেন এসেছে সে? কি জানি, আপনার সঙ্গে কোনো জরুরি কাজের কথা আছে। ডাক তাকে এখানে। বাবা, আপনি খেয়ে নিন, বরং গঙ্গা দাদা বলেছে এমন কিছু তাড়া নেই। বিদুশেখর গলা চড়িয়ে বলল,
ওরে, কে আছিস? ও বাড়ির গঙ্গাবাবু কোথায় বসে আছে দেখ, তাকে খবর দে, বল আমি এখানে ডাকছি। গঙ্গানয়ন মাত্র দুখানি ঘর পরে প্রাণগোপালের পাঠকক্ষে অপেক্ষারত ছিল। ডাক শুনে তাকে আসতেই হলো। বিধুশেখর ঘাড় ঘুরিয়ে গঙ্গানয়নের আপাদমস্তক দেখলেন একবার। গঙ্গানয়ন দাঁড়িয়ে আছে দরজার বাইরে। বাল্যকাল থেকে এ গৃহে তার অবারিত দ্বার। তবু যেন কোনো সংস্কার বশে সে জানে যে একমাত্র ঠাকুর ঘরে এবং কেউ রন্ধন করা অন্ন গ্রহণ করার সময় তখন সে ঘরে তার প্রবেশ করতে নেই। কারণ যতই আত্মীয়তা থাক, এটা ব্রাহ্মণের বাড়ি। বিধুশেখর জিজ্ঞেস করলেন, কে মারা গেছে? গঙ্গানয়ন তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না, কিন্তু সুহাসিনী আবার কান্না শুরু করতে সব বোঝা গেল। গঙ্গানয়ন সবিস্ময়ে দেখল বিধুশেখর একেবারেই বিচলিত হলেন না। মৃত্যু সম্পর্কে তিনি যেন উদাসীন হয়ে পড়েছেন একেবারে। সামনে একটি ছোট বাটি হাতে তুলে নিয়ে তিনি নিরাসক্ত কণ্ঠে প্রশ্ন করলেন, হরিদ্বার থেকে পত্তর এসেছে? এবার সন্ন্যাসী সংক্রান্ত বৃত্তান্তটি গঙ্গানয়ন বিব্রত করল। বিধুশেখর বললেন, তা যা হয়েছে ভালোই তো হয়েছে। তিনি সংসার ত্যাগ করেছিলেন স্বেচ্ছায়, তারপর আর বেঁচে থাকা আর না থাকা ওই একই কথা। তিনি পুণ্যবতী, ঈশ্বরের পাদপদ্মে ঠাঁই চেয়েছিলেন, এখন ঈশ্বরের সঙ্গে মিলিত হলেন। এই শোকতাপের পৃথিবীতে বেঁচে থেকেই বা কী লাভ? এখানে থাকলেও নানা রকম অনাসৃষ্টি কাণ্ড দেখে দুঃখ পেতেন। গঙ্গানয়নের কর্ণকুহরে এসব কথা যেন প্রবেশই করছে না। 2-1 বৎসর পর বিধুশেখরকে দেখে তার বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিধুশেখর যেন শেষ বয়সে আবার চাঙ্গা হয়ে উঠেছেন। একটি চক্ষু অবশ্য চিরতরে গেছে, বা পাটিও অবশ, কিন্তু আগেকার মতন জড়োদ্গব ভাবটি নেই। কণ্ঠস্বরও বেশ সুস্থ মানুষের মতন পরিষ্কার। তার সামনের খাদ্য দেখেও গঙ্গানয়নের চক্ষু কপালে ওঠার উপক্রম। বড় একটি থালার মাঝখানে জুঁইফুল রঙের কিছুটা ভাত এবং সেই থালা ঘিরে অবিকল ষোড়শ ব্যঞ্জন যাকে বলে। এমনকি এই শোকের অবস্থাতেও গঙ্গানয়ন গুনে দেখল ঠিক 16টি বাটিতে নানা রকম রান্না সাজানো। তবে যে সুহাসিনী বলেছিলেন উনি রাত্রে নিছক রোগীর পথ্য খান, সুহাসিনী অবশ্য মিথ্যে বলেনি। রাত্রে বিধুশেখর শুধু একটুখানি নুন চিনি ছাড়া সাদা ছানা এবং 1 টুকরো মাগুর মাছ খান। সম্পূর্ণ তণ্ডুল বর্জিত খাদ্য খেয়েই তিনি বহুমূত্র রোগ থেকে কিছুটা নিরাময় হয়েছেন। শুধু চিকিৎসকদের নির্দেশ অগ্রাহ্য করে তিনি মাঝে মাঝে খান তার অতি প্রিয় মুসুর ডাল ছোট 1 বাটি ভর্তি। অতুল সম্পদের অধিকারী বিধুশেখর মুখুজ্জের নিজের আহার্যের জন্য দুবেলার ব্যয় 2 আনাও নয়। তবে সম্প্রতি এই একটি নতুন বাতিক হয়েছে তার। তিনি নিজে খান বা না খান, প্রতিদিন দুবেলা এরকম ষোড়শ ব্যঞ্জন সাজিয়ে দিতে হবে তার সামনে। বড় গলদা চিংড়ি মাছের মুড়ো ভাজা কিংবা আলু পোস্তের তরকারি ভক্ষণ তার বাকি সারা জীবনের মতো নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু এগুলো রোজ অন্তত একবার করে দেখতে দোষ কি? আর ঘ্রাণে অর্ধভোজনও চিকিৎসাশাস্ত্রে নিষেধ করে না। বিধুশেখর কোনোদিনই খুব একটি ভোজন রসিক ছিলেন না। ইদানিং তিনি উত্তম উত্তম খাদ্যের দৃষ্টিলোভী বা ঘ্রাণলোভী হয়েছেন। অথবা তিনি হয়তো নিশ্চিন্ত হতে যান যে তার আত্মীয় পরিজনরা অন্তত দুবেলা এগুলি খেতে পাবে। ডালের বাটিটি 1 চুমুকে শেষ করে বিধুশেখর বললেন, শুনে যা, বুঝছি প্রায় মাস 2-1 আগে তোমাদের মাতা ঠাকুরানীর মৃত্যু ঘটে গেছে। তবে আর বিলম্বে কাজ নেই, তোমরা 2 ভাই মিলে কাল পরশুর মধ্যে সাধ্য শান্তি চুকিয়ে ফেলো। বেশি ঘটা করারও প্রয়োজন নেই কো, তিনি সন্ন্যাসিনী হয়েছিলেন, ওদের সাধ্য নিয়ে বেশি ঘটাপেটা করা শোভন হয় না। পুরুত ঠাকুরদের ডাকাও, যেটুকু না করলে নয়। তবে পিণ্ডদান যেন শুধু ছোটকুই করে, তোমার আর করবার দরকার হবে না। নবীন কুমার শহরে উপস্থিত নেই শুনে বিধুশেখর খাওয়া বন্ধ করে ফের মুখ ঘুরিয়ে তাকিয়ে বলল, সেইখানে নেই মানে? কোথায় গেছে? বিম্ববতীর মৃত্যু সংবাদের চেয়েও যেন নবীন কুমারের
অনুপস্থিতির সংবাদ বিধুশেখরকে অনেক বেশি বিচলিত করে। তিনি বারবার নবীন কুমার সম্পর্কে প্রশ্ন করে সব জেনে নিলেন। তারপর নৈরাশ্যে সুরে বললেন, সে গেল, একবার আমার সঙ্গে দেখা পর্যন্ত করে গেল না। সে আসেনি? সে যে বলছিল যাবার আগে আপনাকে প্রণাম করে যাবে। না, ছোটকু আমার কাছে আসে না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, সুশি, আর চিড়ের পায়েস করিসনি? দে, আজ একটু পায়েস খায়, মুখটা তেতো তেতো লাগছে। অতঃপর নকুর আর দুর্যোধনকেই পাঠানো হলো কিছু লোকজন সঙ্গে নিয়ে। যেমন করে পারে তারা যেন নবীন কুমারকে ভারতের যে কোনো অঞ্চলে খুঁজে বার করে বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে। গঙ্গানয়ন সংক্ষিপ্তভাবে বিম্ববতীর সাধ্য সেরে নিল নিজেই একাই। বিধুশেখর যাই ইঙ্গিত করে থাকুন না কেন, বিম্ববতীকে সে নিজের জননী মনে করে থাকে। পিণ্ডদান বিষয়ে অবশ্য তার নিজেরও কিছুমাত্র আগ্রহ নেই। সে ব্রাহ্ম সমাজে সদস্যভুক্তি হয়নি বটে, কিন্তু প্রকৃতপক্ষে সে গুপ্ত ব্রাহ্ম। বারাণসীতে প্রবেশের মুখে সে নিজেই নিজেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা দিয়েছিল। তার থেকে সে আর সরে আসেনি। শ্রাদ্ধের সময় নারায়ণশিলা পূজা কিংবা পিণ্ডদানে সে বিশ্বাসী নয়। দুই গোমস্তা ছোটকুকে সঙ্গে নিয়ে কিংবা তার সংবাদ বহন করে 1 সপ্তাহের মধ্যেও ফিরল না। গঙ্গানয়ন প্রতিদিন অধীরভাবে প্রতীক্ষা করে। তার প্রবল ইচ্ছা জেগেছে তারা দুই ভাই কাছাকাছি বসে অনেকক্ষণ ধরে তাদের মায়ের সম্পর্কে কথা বলবে। বিম্ববতী আর নেই বলেই গঙ্গানয়নের মনে আসছে তার সম্পর্কে অসংখ্য স্মৃতি। শ্রাদ্ধের সময় গঙ্গানয়নের আরও একটি কথা বারবার মনে আসছিল। এই সিংহ পরিবারে একটা পর্বের সম্পূর্ণ সমাপ্তি ঘটে গেল। বিম্ববতী এত বছর অনেক দূরে রইলেও এ গৃহ থেকে তার অস্তিত্ব মুছে যায়নি। দাস দাসী কর্মচারীরা বলতো, ওটা কর্তামার ঘর, ওটা কর্তামার স্নানের পালকি। খাঁচাবন্দি পাখিগুলো ছিল কর্তামার পাখি। এছাড়া বিম্ববতীর নামে এস্টেটের পৃথক তহবিল, পৃথক সম্পত্তি, আরও কত কিছু। এখন তার সব শেষ। বিম্ববতীর দেওয়া ওকালতিনামার জোরে গঙ্গানয়ন এতকাল তার সব কিছু তদারকি করতে পেরেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই সব কিছুর মালিকানা নবীন কুমারের ওপরেই বর্তাবে। বিধুশেখর নিজে একদিন এসে সে কথা গঙ্গানয়নকে জানিয়েও দিয়ে গেলেন। নবীন কুমার ফিরে আসার আগে বিম্ববতীর সম্পত্তির অংশ যেমন আছে তেমনই থাকবে। গঙ্গানয়নের বিষণ্ণতার ভার বেশ কয়েকদিনও কাটল না। কৌশে বেরোতে ইচ্ছে করে না। নেহাত যেটুকু কাজ না করলে নয় তা সেরে দিয়ে সে বইপত্র পাঠ করে মন ফেরাতে চায়। মা ও বাবা দুজনেই চলে যাবার পর একটা বিরাট শূন্যতার ভাব আসে, কিন্তু তা যে এতখানি শূন্যতা তা গঙ্গানয়নের আগে জানবেই বা কী করে। রাত্রিবেলা ছাদে পায়চারি করতে করতে নক্ষত্র খচিত আকাশের দিকে গঙ্গানয়ন চেয়ে থাকে। শিশুদের মতন তার বিশ্বাস করতে ইচ্ছে হয় যে আকাশে একটি নতুন নক্ষত্র উঠেছে। সেই নক্ষত্রটি বিশেষ আলো ফেলে চেয়ে আছে তার দিকে। পরজন্ম বলে যদি কিছু থাকে তবে বিম্ববতী যেন তার জননী হন আবার। পরজন্ম? কে যেন বলেছিলেন পরজন্মের কথা। কাশীর গঙ্গায় নৌকোর উপর দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে বিন্দুবাসিনী বলেছিল, আবার পরজন্মে। গঙ্গানয়নের সর্বাঙ্গ কেঁপে উঠল। কয়েকদিন আগে বিধুশেখরের গৃহে গিয়ে তার একবারও মনে পড়েনি বিন্দুবাসিনীর কথা। আশ্চর্য, মানুষের মন এমনও হয়। আপনি এমন হিমের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে আছেন? গঙ্গানয়ন চমকিত হয়ে ঘুরে দাঁড়ালো। কুসুম কুমারী তাকে ডাকতে এসেছে। কুসুম কুমারীর মুখখানির চারপাশে যেন আভা ফুটে উঠেছে, এমনই সুন্দর দেখাচ্ছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও রোধ করল গঙ্গানারায়ণ। পরজন্ম না ছাই, ওসব কিছুই নেই। বিন্দুবাসিনী এ জন্মে কিছুই পেল না, শুধু লাঞ্ছনা আর বেদনা নিয়ে চলে গেল। অথচ সে তো কুসুম কুমারীকে পেয়েছে, সে স্বার্থপর। এর কয়েকদিন পর একটি চমকপ্রদ রোমহর্ষক সংবাদে কেঁপে উঠল সারা শহর। সব সংবাদপত্রগুলোই হুলস্থুল করতে লাগলো এই ব্যাপার নিয়ে।
এক অত্যন্ত ধনী পরিবারের কুলবধূ তার স্বামীকে স্বহস্তে খুন করে রক্তাক্ত খড়গ হাতে চামুণ্ডার মতন বেশে পথে নেমে এসে বলেছেন, হ্যাঁ, আমি আমার স্বামীকে খুন করেছি, বেশ করেছি। সংবাদপত্রে যা প্রকাশিত হয় তার চেয়ে রটে আরও বেশি। কেউ বলল সেই খড়গধারিণীকে ধরতে গিয়ে 2জন সেপাই জখম হয়েছে। কেউ বলল না না, সে তো স্বেচ্ছায় গিয়ে গারদে ঢুকেছে। কেউ বলল নন্দকুমারের যেমন ফাঁসি হয়েছিল, এবার এক হিন্দু ঘরের বউকে গড়ের ময়দানে সর্বসমক্ষে ফাঁসিতে লটকাবে ইংরেজ সরকার বাহাদুর। কেউ বলল না না, সে বেটি আদালতে দাঁড়িয়ে নিজেই নিজের সওয়াল করেছে আর জজ ম্যাজিস্ট্রেটকে বলেছে অন্তত নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই সে নিজের হাতে তার স্বামীকে নিধন করেছে। যে আদালত তার পাপিষ্ট নরাধাম স্বামীকে শাস্তি দিতে পারেনি, সে আদালত কোন এখতিয়ার তার মতো নির্যাতিত রমণীকে শাস্তি দিতে আসে? কেউ বলল না গো না, কোর্টে কোনো মেয়ে মানুষের কথা কইবার একরার নেই। ব্যারিস্টার MS ডাট, তার মানে সেই যে আমাদের মেঘনাদ বধের কবি শ্রী মধুসূদন গো, তিনি ওই খুনের মেয়ের হয়ে সওয়াল করবে? কেউ বলল মেয়ে মানুষের এত বার, হিন্দু ধর্ম এবার রসাতলে গেল। কেউ বলল মেয়ে মানুষ যদি এমনভাবে কুলাঙ্গার প্রতির বিনাশ করতে পারে, তবে বুঝতে হবে দেশটা একটু নড়াচড়া দিয়ে উঠেছে। সংবাদের মতো সত্যতা শুধু এইটুকুই যে হাটখোলার প্রখ্যাত ধনী মল্লিক পরিবারের এক বধূ, তার নাম দুর্গামণি, তার লম্পট দুশ্চরিত্র স্বামী চণ্ডিকা প্রসাদের গলায় এক রাত্রে ক্রোধের বশে ছুরি বসিয়ে তারপর নিজেও আত্মঘাতিনী হতে গিয়েছিল, কিন্তু সে পুলিশ হেফাজতে এখনও বেঁচে আছে। এ খবর কুসুম কুমারী শোনা মাত্র সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল গঙ্গানয়নের পায়ের কাছে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।